দ্য রেপ অফ দ্য লক পার্ট 3 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দ্য লক পোমটি, যেখানে অলরেডি আমি রেপ অফ দ্য লকের উপরে দুটো ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধে হবে। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, এর আগের অংশ পর্যন্ত আমরা দেখেছিলাম পোপ কবিতাটি লেখার প্রথমেই তিনি তার বিশেষ বন্ধু জন ক্যারিলকে এই কবিতার অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন এবং বেলিন্ডার উদ্দেশ্যেও এই কবিতাটিকে পড়ার জন্য তিনি পারমিশন দিয়েছেন, যাতে বেলিন্ডা এই কবিতাটি পড়ে মজা পায় বা আনন্দ পায়। এবং তারপরে তিনি এই কবিতাটি শুরু করেছেন, যেখানে তিনি বলেছেন কত সামান্য কারণে বড় বড় দ্বন্দ্বের শুরু হয়। এবং তিনি ভগবানের উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে এটাও প্রশ্ন করেছেন যে ঠিক কোন কারণে একজন লর্ড একজন সুন্দরী রমণীর চুলের লক কেটে নেয়, বা ঠিক কোন অজানা কারণে একজন সুন্দরী রমণী একজন লর্ডকে প্রত্যাখ্যান করে। এবং তারপরে তিনি এই কবিতার যে মুখ্য চরিত্র বেলিন্ডা, যেটা কিনা অ্যারাবেলা ফার্মারের চরিত্র অবলম্বনে রচিত, তার লাইফস্টাইলের একটা ডিটেইল ডেসক্রিপশন শুরু করেছেন। যে সকালের সূর্য সাদা পর্দা ভেদ করে বেলিন্ডার বেডরুমে পড়েছে, তার ওপর তার চোখ খুলে গেছে, তার ল্যাপডগটিও জেগে উঠেছে, কিন্তু বেলিন্ডা তখনও বিছানা ছাড়েনি। তার নরম বালিশটিকে সে আঁকড়ে ধরে তখনও মুখ গুঁজে বিছানাতে রয়েছে। এবং সেই সময় তার সেই গার্ডিয়ান স্পিরিট সেলফ এরিয়েল তাকে একটি স্বপ্ন পাঠিয়েছে, যেটা তার মাথার উপরে ভেসে আছে। এবং সেই সেলফ সে অত্যন্ত সুন্দর, সে অত্যন্ত উজ্জ্বল, যার তার স্বপ্নে আসাতেই বেলিন্ডার গালে একটা রাঙা আভা চলে এসেছে। এবং বেলিন্ডার মনে হচ্ছে সে যেন তার ওই বিজয়ী নরম ঠোঁটগুলি দিয়ে তার কানে ফিসফিস করে কিছু বলছে। এতদূর পর্যন্ত আমরা পার্ট 2-তে দেখেছিলাম। এরপরে দেখো, fairest of mortals, thou distinguished care of thousand bright inhabitants of air, if ever one vision touched thy infant thought, of all the nards and all the priests have taught, of airy elves by moonlit shadows seen, the silver token and the circled green, or virgins visited by angel paws, which golden groans and wraiths of heavenly floors। তো বলা হচ্ছে ফেয়ারেস্ট অফ মর্টালস। ফেয়ারেস্ট মানে সর্বোত্তম, সুন্দরতম, মর্টালস মানে মরণশীল, মানে মানুষদের কথা বলা হয়েছে। দাও ডিস্টিংগুইশড কেয়ার, ডিস্টিংগুইশড মানে বিশেষ গুরুত্বপূর্ণ, কেয়ার বা যত্ন মানে মর্তের মধ্যে তুমি সেরা সুন্দরী। দাও ডিস্টিংগুইশড কেয়ার, তুমি বিশেষভাবে স্নেহভাজন, বা তুমি এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি বিশেষভাবে স্নেহভাজন। কে কাকে বলছে? সেই সেলফ, সেই গার্ডিয়ান স্পিরিট সেলফ এরিয়েল বেলিন্ডাকে বলছে যে মর্তের মধ্যে তুমি হচ্ছ সর্বোত্তম সুন্দরী, সেরা সুন্দরী। অফ থাউজেন্ড ব্রাইট ইনহ্যাবিটেন্টস অফ এয়ার, ইনহ্যাবিটেন্টস অফ এয়ার মানে সেলফ বা বায়ুর আত্মাদের কথা বলা হয়েছে। তাহলে হাজার উজ্জ্বল বায়ুর আত্মা বা আকাশবাসীর বিশেষ স্নেহভাজন বা স্নেহের পাত্রী তুমি। কে না? সেই তুমি যে কিনা মর্তের সেরা সুন্দরী। তাহলে তুমি আমাদের এই আকাশবাসীর বা এই বায়ুর আত্মাদের মানে হাজারো এই বায়ুর আত্মাদের বিশেষ স্নেহের পাত্রী, তুমি মর্তের সেরা সুন্দরী। কে কাকে বলছে? সেই সেলফ এরিয়েল বেলিন্ডার কানে বলছে। মানে স্বপ্নের আত্মা এরিয়েল বেলিন্ডাকে জানায় সে শুধু সাধারণ একজন মানুষ নয়, বরং আকাশের অসংখ্য বায়ুর আত্মা তার যত্ন নিচ্ছে, সে খুবই স্পেশাল একজন। ইফ এভার ওয়ান ভিশন টাচ দাই ইনফ্যান্ট থট, ইফ এভার যদি কখনো ওয়ান ভিশন একটি দৃষ্টি বা একটি দৃষ্টিভঙ্গি, টাচ দাই ইনফ্যান্ট থটস, ইনফ্যান্ট থট শৈশবকালীন ভাবনা, টাচ স্পর্শ করে বা এসে থাকে, তাহলে বলছে যদি কখনো তোমার ছোটবেলা বা শৈশবের ভাবনায় কোনো দৃষ্টিভঙ্গি বা কল্পনা এসে থাকে। অফ অল দ্য নার্স অ্যান্ড অল দ্য প্রিস্ট হ্যাভ টট, অফ অল দ্য নার্স মানে যারা তোমাকে লালন পালন করেছে, অ্যান্ড অল দ্য প্রিস্ট পুরোহিত,
মানে তোমার সেই সমস্ত ধর্মীয় শিক্ষক যারা তোমাকে শিক্ষা দিয়েছে, যারা তোমাকে শিখিয়েছে, তোমার যে গুরু অফ এয়ারি এলভস বাই মুনলিট শ্যাডোজ সিন। এয়ারি এলভস মানে হালকা বাতাসের মতো পরীরা, মুনলিট শ্যাডোজ মানে চাঁদের আলোতে গড়া ছায়া। তাহলে বলছে চাঁদের আলোতে ঝলমলানো ছায়ায় দেখা হালকা ফর্সা পরীর মতো ছায়া মূর্তি। দ্য সিলভার টোকেন, সিলভার টোকেন মানে রূপার কোনো প্রতীক বা উপহার। অ্যান্ড দ্য সার্কেলড গ্রিন, সার্কেল গ্রিন বলতে পরীদের নাচের বৃত্তাকার যে স্থান সেটাকে বোঝাচ্ছে। তো বলছে রূপালী ছোট ছোট চিহ্ন বা উপহার, আর সেই বৃত্তাকার সবুজ ঘাসের বন মানে পরীদের সেই নাচের বৃত্তাকার স্থানকে বোঝাচ্ছে। অর ভার্জিনস ভিজিটেড বাই অ্যাঞ্জেলস পজ, ভার্জিনস মানে পবিত্র কন্যারা, অ্যাঞ্জেল পডস মানে দেবদূত বা স্বর্গীয় শক্তি। তাহলে বলছে অথবা কুসুম কন্যারা মানে সেই ভার্জিন গার্লসরা যাদের দেবদূত বা স্বর্গীয় শক্তি প্রদর্শন করে। উইথ গোল্ডেন গ্রাউন্ডস অ্যান্ড রেথস অফ হেভেনলি ফ্লোরস, গোল্ডেন গ্রাউন্ডস মানে সোনার মুকুট, রেথস মালা, হেভেনলি ফ্লোরস মানে স্বর্গীয় ফুল। বলছে সোনার মুকুট এবং স্বর্গীয় ফুল দিয়ে মালা তৈরি, স্বর্গীয় ফুল দিয়ে তৈরি মালা নিয়ে। হেয়ার অ্যান্ড বিলিভ দাই উন ইম্পর্টেন্স নো, হেয়ার অ্যান্ড বিলিভ শোনো এবং বিশ্বাস করো, ইম্পর্টেন্স গুরুত্ব, দাই উন তোমার নিজের ইম্পর্টেন্স গুরুত্ব জানো। তাহলে বলছে শোনো এবং বিশ্বাস করো, তোমার নিজের গুরুত্বটা তুমি বুঝে নাও। নর বাউন্ড দাই ন্যারো ভিউজ টু থিংস বিলো, ন্যারো ভিউজ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, থিংস বিলো পৃথিবীর বস্তুসমূহ মানে, আর তোমার দৃষ্টিভঙ্গি পৃথিবীর নিচের জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখো না। সাম সিক্রেট ট্রুথস ফ্রম লার্ন প্রাইড কনসিল, সাম সিক্রেট ট্রুথ, সিক্রেট ট্রুথ মানে গোপন সত্য, লার্ন প্রাইড মানে জ্ঞানী অহংকার। কিছু গোপন সত্য আছে যা জ্ঞানী অহংকার তাদেরকে লুকিয়ে রেখেছে, মানে জ্ঞানী অহংকারী বস্তুরা সেই সমস্ত গোপন সত্যগুলিকে লুকিয়ে রেখেছে। টু মেইডস অ্যালোন অ্যান্ড চিলড্রেন আর রিভিলড, টু মেইডস অ্যালোন, মেইড মানে কুমারী কন্যারা, রিভিল মানে প্রকাশিত, যা শুধুমাত্র কুমারী মেয়েদের এবং শিশুদের সামনে প্রকাশ পায়। মানে এমন কিছু সত্য রয়েছে যেগুলো জ্ঞানী ব্যক্তিরা, অহংকারী ব্যক্তিরা লুকিয়ে রেখেছে, সেই সব গোপন সত্যগুলিকে শুধুমাত্র কুমারী মেয়েদের কাছে বা শিশুদের কাছেই সেই সত্যগুলি, গোপন সত্যগুলি প্রকাশিত হয়। হোয়াট দাও নো ক্রেডিট ডাউটিং উইট মে গিভ, দ্য ফেয়ার অ্যান্ড ইনোসেন্ট শ্যাল স্টিল বিলিভ। বলছে হোয়াট দাও নো ক্রেডিট ডাউটিং উইট মে গিভ, ডাউটিং উইট সন্দেহপ্রবণ বুদ্ধি, নো ক্রেডিট বিশ্বাস না দেওয়া মানে যদিও সন্দেহবাদীরা জ্ঞানে বিশ্বাস না করুক। দ্য ফেয়ার অ্যান্ড ইনোসেন্ট শ্যাল স্টিল বিলিভ, ফেয়ার মানে যারা সুন্দর, ইনোসেন্ট মানে নির্দোষ, তবে সুন্দর এবং নির্দোষরা এখনো বিশ্বাস করবে। মানে যারা সন্দেহ করে তারা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সুন্দর এবং নিষ্পাপরা বা নির্দোষরা এখনো সেগুলো বিশ্বাস করবে। মানে এই অংশে কবি বলছেন যে শৈশবের নির্দোষ মন এবং কুমারী মেয়েরা এমন কিছু গোপন ও জাদুকরী সত্য দেখতে বা বিশ্বাস করতে পারে যা জ্ঞানীরা বা বয়স্করা হয়তো অস্বীকার করে দেয়। তাই তোমার গুরুত্ব বুঝে এসব বিশ্বাস রাখো এবং শুধু পৃথিবীর যা কিছু দৃশ্যমান তোমার কাছে সেগুলোর মধ্যেই তুমি সীমাবদ্ধ থেকো না। মানে ওকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে তোমার চোখের সামনেই শুধু যেগুলো আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকো না, তুমি সচেতন থাকো, তোমার ওপর কোনো বিপদ নেমে আসতে চলেছে। তাই তিনি বলেছেন যে কিছু গোপন সত্য আছে যা জ্ঞানী অহংকার লুকিয়ে রেখেছে, শুধু কুমারী মেয়েরা ও শিশুরা সেগুলো জানে। যদিও সন্দেহপ্রবণ বুদ্ধি এ বিশ্বাস করে না, তবে সুন্দর ও নির্দোষরা এখনো বিশ্বাস রাখবে। নো দেন আননাম্বার্ড স্পিরিট রাউন্ড দি ফ্লাই, দ্য লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই। নো দেন তাহলে জানো, আননাম্বার্ড স্পিরিট রাউন্ড দ্য ফ্লাই তোমার চারপাশে অসংখ্য স্পিরিট আত্মারা ঘুরছে যারা তোমাকে ঘিরে রেখেছে। মানে তুমি তো সতর্ক থাকবেই এবং জেনে রাখো তোমার চারপাশে কিন্তু অসংখ্য আত্মারা ঘুরে বেড়াচ্ছে, মানে আমার মতো এই সিলফরা ঘুরে বেড়াচ্ছে, বায়ুর আত্মারা, যারা কিন্তু তোমার ওপরে লক্ষ্য রেখেছে, যারা তোমাকে ঘিরে রেখেছে। দ্য লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই, এই আত্মারা নিচু আকাশের হালকা সৈন্যদলের মতো অথবা পৃথিবীর কাছে অবস্থিত আধ্যাত্মিক শক্তি যেন এরা, যারা তোমাকে ঘিরে রয়েছে। যে তাহলে জানো তোমার চারপাশে অসংখ্য অদৃশ্য আত্মা ঘুরেছে, অসংখ্য অদৃশ্য আত্মারা ঘুরছে যারা তোমাকে ঘিরে রয়েছে। এই আত্মারা নিচু আকাশের হালকা সৈন্যদলের মতো, অর্থাৎ পৃথিবীর কাছে অবস্থিত আধ্যাত্মিক শক্তি যেন এগুলো তোমার কাছে। দিস দাও আনসিন আর এভার অন দ্য উইং, হ্যাং ওভার দ্য বক্স অ্যান্ড হোভার রাউন্ড দ্য রিং। দিস এইগুলো, দো আনসিন যদিও দেখা যায় না, মানে তোমরা হয়তো এদের দেখতে পারো না,
আর এভার অন দ্য উইং, এরা কিন্তু সর্বদাই উইং মানে সক্রিয় থাকে। মানে তোমরা হয়তো এদের দেখতে পারো না, কিন্তু এরা সর্বদা সক্রিয় এবং তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়ায়। মানে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এরা তোমার চারপাশে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সক্রিয় আছে। এরা সবসময় সক্রিয় আছে, এরা সবসময় নজরদারি করছে। কিন্তু হ্যাং ওভার দ্য বক্স, এরা তোমার ব্যক্তিগত জায়গা, যেমন তোমার ওই সাজের বাক্স। ওভার রাউন্ড দ্য রিং মানে সামাজিক পরিবেশে বা সামাজিক এই সমাবেশের আশেপাশেই ঘুরে বেড়ায়, অর্থাৎ তোমার ব্যক্তিগত এবং সামাজিক জীবনের ওপরে কিন্তু এরা নজর রাখছে। তোমার সাজগুজের বাক্স মানে ব্যক্তিগত জায়গা, এবং রিং মানে সেই সামাজিক সমাবেশ। তাহলে ব্যক্তিগত এবং সামাজিক দু ধরনের জীবনের ওপরেই কিন্তু এরা নজর রাখছে, তোমরা হয়তো দেখতে পাও না। থিঙ্ক হোয়াট অ্যান ইকুইপেজ দাও হ্যাস্ট ইন এয়ার অ্যান্ড ভিউ উইথ স্কন টু পেজ অ্যান্ড আ চেয়ার। বলছে থিঙ্ক হোয়াট অ্যান ইকুইপেজ দাও হ্যাস্ট ইন এয়ার। ভাবো, থিঙ্ক ভাবো তো, হোয়াট অ্যান ইকুইপেজ তোমার চারপাশে আকাশে যে বিশাল চমৎকার আধ্যাত্মিক সঙ্গী আছে। ইকুইপেজ হচ্ছে সামরিক সরঞ্জাম, এখানে সেই বিশাল চমৎকার আধ্যাত্মিক শক্তি বলা হয়েছে যে থিঙ্ক হোয়াট অ্যান ইকুইপেজ দাও হ্যাস্ট ইন এয়ার। সামরিক সরঞ্জামকে এখানে সেই বিশাল চমৎকার আধ্যাত্মিক শক্তি বলা হচ্ছে বা আধ্যাত্মিক সঙ্গী বলা হচ্ছে। যে ভাবো তো তোমার চারপাশে আকাশে যে বিশাল চমৎকার আধ্যাত্মিক সঙ্গী আছে তা কত বড় সম্মান এবং শক্তির চিহ্ন। অ্যান্ড ভিউ উইথ স্কর্ন টু পেজেস অ্যান্ড আ চেয়ার। অ্যান্ড ভিউ এবং দেখো, উইথ স্কর্ন টু পেজেস অ্যান্ড আ চেয়ার তুলনামূলকভাবে তোমার মাত্র দুজন সেবক, টু পেজেস মানে দুজন সেবক এবং একটি চেয়ারকে তুমি তুচ্ছ চোখে দেখো, কারণ তাদের উপস্থিতি তোমার আধ্যাত্মিক সঙ্গীর সঙ্গে মেলানো যায় না। মানে এখানে তোমার সঙ্গী শুধুমাত্র ওই দুইজন সেবক এবং একটি চেয়ার, কিন্তু সেটা ছাড়াও তোমার চারপাশে এরকম হাজার শিল্প রয়েছে যারা তোমার উপরে নজরদারি রেখেছে, তোমাকে যারা প্রোটেক্ট করছে, যারা তোমাকে গার্ড করে চলেছে। তাই বলছে যে তুলনামূলকভাবে তোমার মাত্র দুজন সেবক এবং একটি চেয়ারকে তুমি তুচ্ছ চোখে দেখো, কারণ তাদের উপস্থিতি তোমার আধ্যাত্মিক সঙ্গীর সঙ্গে মেলানো যায় না। কিন্তু এগুলো ছাড়াও তোমার পাশে বিশাল চমৎকার আধ্যাত্মিক সঙ্গী আছে এবং তা কত বড় সম্মান এবং শক্তির চিহ্ন তুমি জানো না, কারণ এত এত শিল্প তোমার চারপাশে প্রতিনিয়ত তোমাকে নজর দিচ্ছে, প্রতিনিয়ত তোমাকে রক্ষা করে চলেছে, নজরদারি করে চলেছে। As now your own our beings were of old and once enclosed in women's beauteous mold. As now your own our being are were of old. As now your own এখন যেমন তোমাদের অস্তিত্ব রয়েছে, as now এখন যেমন your own তোমরা নিজেরা রয়েছো, our beings আমরাও were of old এক সময় তেমনই ছিলাম। মানে আত্মারা বা স্পিরিটরা বা এই শিল্পরা বলছে যে তারাও এক সময় মানুষের শরীরেই বাস করতো, মানে তারাও এক সময় মানুষই ছিল। মারা যাওয়ার পরে তারা এই পৃথিবীর চারটি উপাদানের একটি উপাদান বায়ুর অদৃশ্য শক্তি হয়ে গেছে, বায়ুর আত্মায় পরিণত হয়েছে। সেটাই তারা বলছে যে আমরাও কিন্তু যখন এক সময় মানুষের শরীরে বাস করতাম তোমাদের মতোই ছিলাম। and once enclosed in women's beauteous mold. and once আমরাও এক সময়, আমরাও একদা ইনক্লোজড ইন ওমেন্স বিউটিয়াস মোল্ড নারীর রূপসী দেহে আবদ্ধ ছিলাম। ইনক্লোজড আবদ্ধ, ইন ওমেন্স বিউটিয়াস মোল্ড, মোল্ড মানে সেই বডি দেহে, বিউটিয়াস সুন্দর, ওমেন্স নারীর, নারীর সেই সুন্দর দেহে আমরাও আবদ্ধ ছিলাম এক সময়। তো সেই শিল্প এরিয়াল বলছে যে তারা এক সময় সুন্দর নারীর দেহেই বসবাস করত। কিন্তু থেন্স বাই আ সফট ট্রানজিশন উই রিপেয়ার ফ্রম আর্থলি ভেহিকেলস টু দিস এয়ার। থেন্স সেখান থেকে বাই আ সফট ট্রানজিশন একটা কোমল রূপান্তরের মাধ্যমে, সফট কোমল ট্রানজিশন রূপান্তর, উই রিপেয়ার আমরা চলে যাই, ফ্রম আর্থলি ভেহিকেলস পার্থিব দেহ ত্যাগ করে টু দিস এয়ার আকাশীয় রূপে পরিণত হই। মানে মৃত্যুর পর আত্মারা মৃদুভাবে দেহ ছেড়ে চলে যায়, মানব দেহ ছেড়ে তারা হাওয়ায় ভেসে বেড়ানো সিল্ফ বা আত্মায় রূপান্তরিত হয়। আর্থলি ভেহিকলস এখানে মানব দেহকে বোঝানো হয়েছে যে মৃত্যুর পরে তারা মানব দেহ থেকে বেরিয়ে হাওয়ায় ভেসে বেড়ানো সিল্ফ বা আত্মায় রূপান্তরিত হয়, সেটাই বল। থিঙ্ক নট when woman's transient breath is fled that all her vanities
at once are dead. Think not, ভেবো না, when woman's transient breath, যখন নারীর ক্ষণস্থায়ী নিঃশ্বাস, transient ক্ষণস্থায়ী breath, নিঃশ্বাস is fled, থেমে গেলে, that all her vanities, তার সব অহংকার, vanities at once are dead, সাজসজ্জার ঝোঁক সবই কিন্তু আর ডেড, মরে যায়। মানে কারো মৃত্যু হলে মনে করো না সব শেষ। নারী মারা গেলেও তার ফ্যাশনের প্রতি আগ্রহ মরে না। নারীদের প্রতি কতটা তুচ্ছ একটা মন্তব্য করেছেন আলেকজান্ডার পোপ। নারীদের সেই সাজগোজ অহংকারকে নিয়ে কতটা তুচ্ছ আকারে এগুলোকে প্রেজেন্ট করেছেন এই কবিতার মাধ্যমে, এটাকে মকেপিক করতে গিয়ে আলেকজান্ডার পোপ। এই লাইনে তিনি বলেছেন যে কারো মৃত্যু হলে, মানে নারীদের মৃত্যু হলে তুমি মনে করো না সেই নারীর সব শেষ, কারণ নারীরা কিন্তু মারা গেলেও তাদের ফ্যাশনের প্রতি আগ্রহ কিন্তু মরেন। সাকসিডিং ভ্যানিটিজ সি স্টিল রিগার্ডস, সাকসিডিং ভ্যানিটিজ পরবর্তী নতুন সাজগোজেও সি স্টিল রিগার্ডস তার আগ্রহ রয়ে যায়। সাকসিডিং পরবর্তী ভ্যানিটিজ নতুন সাজসজ্জাতেও সি স্টিল রিগার্ডস তার আগ্রহ রয়ে যায়। অ্যান্ড দো সি প্লেস নো মোর ওভারলুকস দ্য কার্ডস, অ্যান্ড দো সি প্লেস নো মোর, সে আর তাস খেলে না, তবুও ওভারলুকস দ্য কার্ড, তবুও তাসের খেলা দেখতেও ভালোবাসে। মানে সে তো তখন তাস খেলে না, তবু দেখতে ভালোবাসে ওই খেলাটা। নেক্সট দেখো, হার জয় ইন গ্লাইডেড চ্যারিয়টস হোয়েন অ্যালাইভ অ্যান্ড লাভ অফ ওমব্রে আফটার ডেথ সারভাইভ। হার জয়, তার আনন্দ, ইন গ্লাইডেড চ্যারিয়ট হোয়েন অ্যালাইভ, মানে জীবিত অবস্থায় সোনালী রথে চড়ার আনন্দ, গ্লাইডেড চ্যারিয়ট সোনালী রথে চড়ার আনন্দ। জীবদ্দশায় সে যে বিলাসবহুল রথ বা গাড়িতে চড়ে বেড়াতো, বা সে যে গাড়িতে চড়তে ভালোবাসতো। অ্যান্ড লাভ অফ ওমব্রে, আর ওমব্রে নামক তাস খেলার প্রতি তার যে ভালোবাসা, আফটার ডেথ সারভাইভ, মৃত্যুর পরেও সেটা টিকে থাকে। মানে জীবদ্দশায় সে বিলাসবহুল রথ বা গাড়িতে চড়তে ভালোবাসতো, ওমব্রে ছিল সেই সময়ের অভিজাত তাস খেলা। তাই বলছে জীবদ্দশায় সে যখন এগুলো ভালোবাসতো, মৃত্যুর পরেও কিন্তু তার এগুলো থেকে যায়। ফর হোয়েন দ্য ফেয়ার ইন অল দেয়ার প্রাইড এক্সপায়ার টু দেয়ার ফার্স্ট এলিমেন্টস দেয়ার সোলস রিটায়ার। ফর হোয়েন দ্য ফেয়ার ইন অল দেয়ার প্রাইড এক্সপায়ার, যখন সৌন্দর্যের অহংকারে ভরা নারীরা মৃত্যুবরণ করে, হোয়েন যখন দ্য ফেয়ার ইন অল দেয়ার প্রাইড এক্সপায়ার, মানে সৌন্দর্যে ভরা অহংকারী নারীরা এক্সপায়ার মৃত্যুবরণ করে, টু দেয়ার ফার্স্ট এলিমেন্টস তাদের মূল উপাদান, দেয়ার সোলস রিটায়ার, মানে তাদের আত্মা তাদের মূল উপাদানে ফিরে যায়। মানে সৌন্দর্য ও গর্বে পরিপূর্ণ নারীরা যখন মারা যায়, আত্মারা তো চারটি প্রাচীন উপাদান নিয়ে তৈরি, মাটি, জল, আগুন ও বাতাস, আত্মারা সেই অনুযায়ী ভাগ হয়ে যায়। তো বলা হচ্ছে সেই সৌন্দর্য ও গর্বে পরিপূর্ণ নারীরা মারা গেলে তাদের ওই আত্মা তাদের ওই মূল উপাদানে ফিরে যায়, মানে প্রাচীন উপাদানগুলিতে ফিরে যায়, সেটাই বলা হচ্ছে। দ্য স্পিরিটস অফ ফায়ারি termagants in flame mount up and take a salamander's name. তো বলছে the spirits of fiery termagants, টার্মাগান্স হচ্ছে যে মহিলারা কলহ করে, রায়বাঘিনী, খুবই রাগী, একদম আগুনের মতো স্বভাবের রাগী নারীরা আগুনের স্পিরিটে পরিণত হয়। ফ্লেম, আগুনের স্পিরিটে পরিণত হয়। এই যে চারটি উপাদান ছিল, মাটি, জল, আগুন, বাতাস, এই যে চারটি উপাদান, প্রাচীন উপাদান, তার মধ্যে আগুনে পরিণত হয় কোন নারীরা? যারা প্রচুর রাগী, মেজাজি, রায়বাঘিনী, এই টাইপের নারীরা যারা কলহ করে। মাউন্ট আপ অ্যান্ড টেক আ সালামান্ডার্স নেম। মাউন্ট আপ মানে ধীরে ধীরে সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া, অ্যান্ড টেক আ সালামান্ডার্স নেম মানে তারা সালামান্ডার নামে পরিচিত হয়। মানে বলা হচ্ছে যারা রাগী ও দুর্দান্ত স্বভাবের তারা আগুনের রূপ নেয়, আগুনের আত্মাদের সালামান্ডার বলা হয়, এক ধরনের পৌরাণিক আগুনের প্রাণী এরা। তো বলা হচ্ছে যে সমস্ত নারীরা রাগী, দুর্দান্ত স্বভাবের, তারা আগুনের রূপ নেয়, তাদের আত্মা আগুনের আত্মা হিসেবে চিহ্নিত হয়। পৃথিবী, জল, বায়ু, আগুন, সফট ইয়েল্ডিং মাইন্ডস টু ওয়াটার গ্লাইড অ্যাওয়ে। সফট, নরম, ইয়েল্ডিং মাইন্ডস ও নমনীয় মন নিয়ে যারা ছিল তারা জলে মিলিয়ে যায়। তাহলে যারা রাগী স্বভাবের তারা আগুনের আত্মা হয় সালামান্ডার নাম নিয়ে, আর যারা নরম স্বভাবের, নমনীয় স্বভাবের, তারা জলে মিলিয়ে যায়। অ্যান্ড সিপ উইথ নিমস দেয়ার এলিমেন্টাল টি। অ্যান্ড সিপ এবং চুমুক দেয় উইথ নিমস, নিমদের সাথে, দেয়ার এলিমেন্টাল টি তাদের জলীয় চা। তাহলে সেই সমস্ত নারীরা যারা নরম এবং নমনীয় মনের, তারা
মৃত্যুর পরে জলে মিলিয়ে যায় এবং নিমদের সাথে বসে জলীয় চা চুমুক দেয়। মানে এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে যে তারা এখন জলপরীর সঙ্গে মিলে বিলাসী জীবন যাপন করে। কারা? শান্ত ও কোমল স্বভাবের নারীরা, যারা জলের আত্মায় পরিণত হয়, তারা জলপরীদের সঙ্গে মিলে বিলাসী জীবন যাপন করে। দ্য গ্রেভার প্রুড সিঙ্কস ডাউনওয়ার্ড টু আ নোম। দ্য গ্রেভার গম্ভীর, প্রুড সিঙ্কস সংযত নারীরা, ডাউনওয়ার্ড টু আ নোম গর্তে নেমে আসে, গর্তে নেমে গ্নোম হয়। মানে যারা কঠোর নীতিবান বা গম্ভীর প্রকৃতির, তারা মাটির আত্মা বা গ্নোমে পরিণত হয়। মাটির আত্মাদেরকে গ্নোম বলা হয়, আগুনের আত্মাদেরকে সালামান্ডার বলা হয়, জলের আত্মাদেরকে মারমেইড বা অ্যান্ডাইন বলা হয়, আর বায়ুর আত্মাদেরকে সিলভস বলা হয়। তো বলছে যে যারা গম্ভীর সংযত নারীরা তারা গর্তে নেমে গ্নোম হয়। মানে যারা কঠোর নীতিবান বা গম্ভীর প্রকৃতির, তারা মৃত্তিকার আত্মা বা গ্নোমে পরিণত হয়। ইন সার্চ অফ মিসচিফ স্টিল অন আর্থ টু রোম। ইন সার্চ অফ মিসচিফ মানে এখনো তারা পৃথিবীতে ছোটখাটো দুষ্টুমি করতে ঘোরে। মিসচিফ দুষ্টুমি, সার্চ খোঁজ, স্টিল অন আর্থ পৃথিবীতে, টু রোম ঘোরে। মানে তারা এখনো পৃথিবীতে ছোটখাটো দুষ্টুমি করতে ঘোরে। মানে এসব গ্নোম মানে মাটির আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ায় দুষ্টুমি বা ঝামেলা করার জন্য। মানে মরার পরেও তারা মাটির আত্মাতে পরিণত হয়। কারা? গভীর সংযত নারীরা। এবং মরার পরেও তারা পৃথিবীতে ঘুরে বেড়ায় ছোটখাটো দুষ্টুমি বা ঝামেলা করার জন্য। আর দ্য লাইট ককেটিস ইন সিল্ভস অ্যালফট রিপেয়ার। দ্য লাইট ককেটিস হালকা মনোভাবের মানে ফ্ল্যাট প্রিয় নারীরা সিল্ফে পরিণত হয়, অ্যালফট রিপেয়ার শিল্পে পরিণত হয়ে আকাশে চলে যায় তারা। অ্যান্ড স্পট অ্যান্ড ফ্লাটার ইন দ্য ফিল্ডস অফ এয়ার, ও বাতাসে উড়ে উড়ে খেলা করে, আনন্দে ভেসে বেড়ায়। তাহলে যারা হালকা মনোভাবের ফ্ল্যাট প্রিয় নারীরা তারা শিল্পে পরিণত হয়ে আকাশে চলে যায়। মানে যারা চঞ্চল, মেয়েলি ও ফ্ল্যাট করতে ভালোবাসে, তারা বাতাসের আত্মা বা শিল্পে রূপান্তরিত হয়। আর এই শিল্পরা বাতাসে খেলে বেড়ায়, ফুল, সাজ, প্রেম ইত্যাদির প্রতীক হয়ে দাঁড়ায় এই সমস্ত হালকা মনোভাবাপন্ন নারীরা। তো এই অংশে আমরা দেখলাম যে কবি ব্যঙ্গ করে নারীরা মৃত্যুর পরও যে তাদের ফ্যাশন প্রিয়তা, অহংকার এবং মেজাজ অনুযায়ী বিভিন্ন আত্মায় পরিণত হয় সেই জিনিসটা ব্যক্ত করেছেন। যেমন রাগী নারীরা আগুনের সালামান্ডার হয়, কোমলরা জলীয় নিম্ফ হয়, গম্ভীররা গ্নোম বা মাটির আত্মা হয় এবং ফ্লার্টি বা চঞ্চল সিল্ফ বা বাতাসের আত্মাতে পরিণত হয়। এটাই তিনি এই অংশে ব্যঙ্গাত্মকভাবে, রূপকভাবে গেঁথেছেন। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা থাকছে পরের ক্লাসে।